প্রায় ২.৫ বছর আগে এখানে দাপটের সহিত বসবাস করত এমন এক জমিদার, যিনি বাংলাদেশ নয়, কলকাতা নয়, বরং ভারতের দিল্লি থেকে এসেছিলেন। একসময় গোটা অঞ্চলের মানুষ ভয়ে থর থর করে কাঁপত এই জমিদার বাড়ির কথা শুনলে। স্থানীয়দের মতে তারা এতটাই ক্ষমতাশালী ছিলেন যে এই বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে বা ছাতা মাথায় দিয়ে কেউ যেতে পারত না। তারা পয়সাওয়ালা মানুষ আসাল, ছাতি নিয়ে এমনি সাধারণ মানুষের রাইটে যাইবার দেয় নাই। আর এখন সেই বাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে আছে নিস্তব্ধ এক ইতিহাসের সাক্ষী হয়ে। এই সেই পুকুর যেখানে গোটা জমিদার বাড়ির মানুষেরা স্নান করতেন, আর সেই পুকুর ভাঙাচোরা সিঁড়ি নিয়ে এখনো টিকে আছে। আর এখানে দুইটা পুকুর ঘাট ছিল, একটা ঘাট ওই পাশে আর একটা ঘাট এই পাশে। তো ও পাশের ঘাটটাও নষ্ট হয়ে গিয়েছে আর এখানকার ঘাটটা একদমই নষ্ট হয়ে গিয়েছে। তারপরে যতটুকু রয়েছে মোটামুটি মানুষ এখনো এখানে নেমে গোসল করে। জমিদারদের হাতে গড়া এই সেই মন্দির যেখানে আজও পুজো হয়। এই জমিদাররা এতটাই ক্ষমতাধর ছিলেন যে ময়মনসিংহ জেলা জগন্নাথপুর খলিয়াজুড়ি নামক এলাকা জুড়েও তাদের প্রভাব ছিল। আজ আমরা ইতিহাসের সন্ধানে আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকুড়া গ্রামে অবস্থিত ধানকুড়া জমিদার বাড়ি। মানিকগঞ্জ জেলা শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে ধানকুড়া গ্রামে দাঁড়িয়ে আছে প্রাচীন এই কীর্তি। গহীন গ্রামের মেঠো পথ দিয়ে আমি হাঁটছি আর ঘুরে ঘুরে দেখছি এই অঞ্চল। যেতে যেতে চোখে পড়ল শ্রী শ্রী শীতলা মায়ের বিশাল এই মূর্তি। পূর্বে আমি এত বড় কোনো মূর্তি আগে কখনো দেখিনি। হিন্দু ধর্ম মতে দেবী শীতলা এক প্রাচীন দেবী। দেবী শীতলা যিনি বসন্ত রোগ, হাম, চুলকানি এবং অন্যান্য চর্মরোগের আরোগ্যকারী হিসেবে পূজিত হন। সনাতন ধর্মে তাকে রোগ নিরাময়কারী এবং শিশুদের রক্ষাকর্ত্রী হিসেবে মনে করা হয়। স্কন্দ পুরাণ মতে দেবী শীতলা মূলত দেবী পার্বতী বা দুর্গার অন্য একটি রূপ। দেবী শীতলার বাহন গাধা এবং তার সঙ্গী হিসেবে থাকতেন জরাসু, যিনি ভগবান শিবের ঘাম থেকে উৎপন্ন জ্বর ও মহামারীর প্রতীক। গহীন এই অজপরা গাঁও গ্রামের মধ্যে দিয়ে হাঁটছি আর ঘুরে ঘুরে দেখছি এই গ্রামের সৌন্দর্যতা। আজ থেকে বহুকাল আগে এই অঞ্চলে প্রচুর আমন ধানের চাষ হতো, আর সেই ধান খেতে দেখা মিলত কুড়া নামে এক ধরনের পাখি। ধান আর কুড়া এই দুয়ে মিলে আজকের ধানকুড়া। প্রাচীন মধ্যযুগে যখন কোনো রাজা বা সুলতান পুরো দেশ শাসন করতেন, তখন প্রত্যন্ত অঞ্চলে লাখো লাখো কৃষকদের থেকে সরাসরি গিয়ে খাজনা আদায় করা কেন্দ্রীয় সরকারের পক্ষে সম্ভব ছিল না। এই সমস্ত সমস্যা সমাধানের জন্য রাজারা স্থানীয় শক্তিশালী ব্যক্তি, গোত্র প্রধান বা সামন্ত প্রভুদেরকে দায়িত্ব দিতেন। এদের কাজ ছিল নির্দিষ্ট অঞ্চলে কৃষকদের কাছ থেকে ফসল বা মুদ্রা কর হিসেবে সংগ্রহ করে রাজাদের কোষাগারে পৌঁছে দেয়া। বিনিময়ে তারা করের একটা অংশ নিজেরা রাখতেন এবং নিজস্ব লাঠিয়াল বাহিনী বা সৈন্য পুষতেন। এরপর তারা সময় স্রোতধারায় ধীরে ধীরে গোটা অঞ্চলের মালিক হয়ে যায়। দেখতে দেখতে আমরা পৌঁছে যাই সেই জমিদার বাড়ির সামনে, যা ছিল একসময় এই এলাকার ক্ষমতার প্রতীক। এই জমিদার বাড়ির প্রবেশদ্বারে রয়েছে বিশাল এক সিংহ মূর্তি। আমি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছি আর কল্পনায় হারিয়ে যাচ্ছি অতীতে। ভাবছি একসময় কত মানুষ থাকতো এই জমিদার বাড়ি দেখাশোনা করার জন্য, থাকতো অসংখ্য দাসদাসী, আর এখন সময়ের স্রোতধারায় যোদ্ধা আহত সৈনিকের মতো পড়ে আছে এই গ্রামের এক কোণে। ইট আর চুন সুরকির গাঁথুনিতে নির্মিত প্রায় ২৫০ বছরের পুরনো এই স্থাপনাটি একসময় এই এলাকার সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল। জনশ্রুতি অনুযায়ী জমিদার নরসিংহ রায় চৌধুরী, যিনি দিল্লি থেকে এসে এই অঞ্চলে বসতি স্থাপন করেন এবং ধানকুড়ায় জমিদারি প্রতিষ্ঠা করেন, পরবর্তীতে তার বংশধরেরা এই বিশাল জমিদার বাড়িটি নির্মাণ করেন। এরকম আরও কত যে ইতিহাস চাপা পড়ে আছে আমরা জানি না। এই জমিদারদের অনেক জায়গা ছিল এখানে, এই সামনে অনেক জায়গা ছিল এই জমিদারদের। যখন জমিদাররা পালিয়ে যায় তখন এখানকার বহু মানুষ তাদের এই জায়গা সম্পত্তি সব ভোগ দখল করে নেয়। আর সে সময় এই জমিদারদের বাড়িতে আসবাবপত্র তো কোনো কমতি ছিল না, সেসব আসবাবপত্র সব দখল হয়ে গিয়েছে। এমনকি এই ঘরের যে চৌকাঠগুলো দেখুন, এই চৌকাঠ পর্যন্ত সব চুরি করে নিয়ে গেছে।
মানে চোরেরা কিছুই ছাড়ে নাই। তাদের এখানে যে লোহার যে গ্রিল ছিল, লোহার জানালা ছিল, লোহার চৌকাঠ ছিল, অনেক দরজা ছিল কাঠের, সুন্দর সুন্দর ঝাড়বাতি ছিল, সব কিছুই চুরি হয়ে গেছে। অবশিষ্ট শুধু আছে এই দেওয়ালগুলো, না জানি ইটগুলোও কবে তারা নিয়ে চলে যায়। তো আমি ঘুরে ঘুরে একটু দেখি এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। চলুন বন্ধুরা দেখে আসি। ব্রিটিশ আমলে জমিদার বাড়িটি ছিল ক্ষমতা ও প্রভাবের প্রতীক। এই জমিদারি প্রতিষ্ঠাতা আদি পিতা জমিদার নরসিংহ রায় চৌধুরী, যিনি ব্রিটিশ আমলে নিজের বিপুল সম্পদ প্রভাবকে কাজে লাগিয়ে এই এলাকায় জমি ক্রয় করেন এবং প্রতিষ্ঠাতা করেন এই জমিদারি শাসন ব্যবস্থা। এই যে সাইটগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অসংখ্য জায়গা জমি ছিল এই জমিদারদের। এখানে কূপ ছিল, ওখানে একটা কূপ ছিল। তো এগুলো কিন্তু সব এখানকার মানুষেরা বুঝিয়ে দিয়েছে, ফলে এই জায়গাগুলো কিন্তু তারা অধিগ্রহণ করে নিয়েছে। অনেক মানুষ কিন্তু এখানকার জায়গা দখল করে নিয়েছে। লোকমুখে প্রচলিত আছে এই জমিদারদের আওতায় ছিল মোট 24টি কাচারি, যেখান থেকে শাসিত হতো এই গোটা অঞ্চল। জমিদার নরসিংহ রায় চৌধুরীর ছিলেন একটি ছেলে, যার নাম ছিলেন গিরিশ গোবিন্দ রায় চৌধুরী। তার ছিল একটি ছেলে হেমচন্দ্র চৌধুরী। সেই হেমচন্দ্র চৌধুরী ছিলেন 3 পুত্র, অমূল্যচন্দ্র, বীরেন্দ্র এবং নির্মলচন্দ্র রায় চৌধুরী। জমিদার নরসিংহের মৃত্যুর পর এককভাবে তার সন্তানেরা এই জমিদারি পরিচালনা করতেন। এখান থেকে খাজনা আদায় এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান পরিচালিত হতো। জমিদারি প্রথা বিলুপ্তর আগ পর্যন্ত একে একে এই জমিদার বংশধররা এই জমিদারির দায়িত্ব পালন করতে থাকেন। জমিদার বাড়ির পাশে জমিদাররা নির্মাণ করেন একটি স্কুল। বিদ্যালয়টি জমিদার হেমচন্দ্র তার বাবা জমিদার গির গোবিন্দের নামে প্রতিষ্ঠা করেন। এখন আমি দাঁড়িয়ে আছি এই জমিদার বাড়ির ছাদে। একসময় এখানটাতে দাঁড়িয়ে হয়তো জমিদাররা পায়চারি করতেন, নজর রাখতেন আশেপাশের বাড়িগুলোতে। হয়তো এখানটাতেই দাঁড়িয়ে কত শত দিন, কত শত রাত পাহারায় থেকেছেন কত লাঠিয়ালরা। হয়তো এখানটাতেই বসে এই বাড়ির জমিদারিনীরা গল্প করতেন বা প্রাকৃতিক দৃশ্য দেখতেন। আমি এখন যে ছাদের উপরে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু বেশি বড় একটা ভবন নয়। নিশ্চয়ই এখানে কোনো দাস দাসী বা রাঁধুনি তাদের থাকার ব্যবস্থা ছিল, কারণ এটা অনেক ছোট ছোট কক্ষ রয়েছে এখানে এই ভবনের নিচে। আর এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হয়তো জমিদাররা এখানে থাকতো, বা এখান থেকে হয়তো তাদের সদর দরজা ছিল। এখান থেকে ভেতরে ছিল আরও ভবন। তো বন্ধুরা, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, কিন্তু আজ 250 বছর পর সেখানেই দাঁড়িয়ে আছি আমি। ওই যে সুন্দর তরুণটি দেখছেন, ওর ওপরে কিন্তু সিংহ একটা মূর্তি রয়েছে, অর্থাৎ ওটাকে আমরা বলি সিংহ দরজা। নেই সেই আগেরকার দিনের কোলাহল, নেই সেই আভিজাত্য আর ক্ষমতার ভাগাভাগির লড়াই। সবগুলো ভবন ফাটল ধরে গেছে, ধরেছে শ্যাওলা। আর হয়তো কিছু বছর পর এই ইতিহাসটাও মুছে যাবে। কিন্তু এই ইতিহাস পরবর্তী প্রজন্ম জানতে পারবে কি? আর তাদের জন্য আমি ছুটে চলেছি বাংলাদেশের আনাচে কানাচে একের পর এক ইতিহাস তুলে ধরার জন্য। তাই আপনাদের উচিত এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং কমেন্ট করে আপনার আশেপাশে ঘটে যাওয়া ইতিহাস সম্পর্কে আমাদেরকে জানানো। আমি চেষ্টা করব সেই ইতিহাস ধারণ করে আপনাদের মাঝে তুলে ধরার। এটা কি জমিদার বাড়ির ঠাকুরঘর? হ্যাঁ, আর জমিদার বাড়ি কোনটা? জমিদার, তারপরে গোপাল জমিদার আছিল। এটা কই গেছে? ইনিয়া তো সেই হিন্দুস্থান পাকিস্তান ওনের আগে ইনে হেরা এই যে যেমন ওই যে হিন্দুস্তান পাকিস্তান হইলো না, তারপরে তারা হইলো বুঝলো যে নাগে করে যে জমিদাররা এই পাবলিক রে গণজনরে কত শাস্তি করতো না, তারা বুঝতো বলে এখানে তারা আমাদের দেশটা নাই, তাইলে এখানে আমরা যে শাস্তি করছি এইটা তো আবার ফিরে আমাকে এখানে আবার তারা দিব, এইটা মনে করি তাগো মান সম্মান নইয়ে তারা হলো এই সব থুয়ে গেছে গা। এই যে এই জায়গা দিয়ে হইলো ইয়াসা দালান আছে, দুই জায়গা দিয়ে সব বিল্ডিং ছিল না এখানে? সব বিল্ডিং আছে, এখন সব অবশিষ্ট ওই বিল্ডিংটা আছে, তাই তো? এই যে পুকুরটি দেখছেন,
যেখানে স্বাভাবিকভাবে আজ এই গ্রামের মানুষেরা গোসল করছেন, কিন্তু এক সময় এখানে জমিদাররা গোসল করতেন। তবে এত ক্ষমতা, এত দাপট থাকা সত্ত্বেও রক্ষা পায়নি তারা। যা মনে আছে তাই করছে। তারপর পরে তারা হইলো গেছে কিনা সব ফালিয়ে থেকে গেছে। এখানে যার যেমনি মন নয় নুইটা পিঠা খাইছে, এই না তো এখানে কিছুই নাই এই জায়গায়। ওখানে ওই যে সাদর যা আছে বটুকখানা আছে। তো জমিদাররা কেমন ছিল, মানে অত্যাচারী ছিল? আগেকার মানুষ বুঝেন না যেন কীরকম, তারা পয়সাওয়ালা মানুষ আসাল, ছাতি নিয়ে এমনি সাধারণ মানুষের আইটা যাইবার দেয় নাই। হ্যাঁ, এই যে ছাতা মাথায় দিয়ে মানুষে বৃষ্টি নামলে রোদ উঠলে হাঁটা চলা করে না, হেগ না তাগো এই বাড়ির সামনে দিয়ে করবার দেয় নাই। ওই দেয় তাগো মনে নইছে ওই দেয়। দেশভাগের সাথে সাথে তাদেরও পতন ঘটেছিল। যখন দেশভাগের পর পাকিস্তান সরকার জমিদারি প্রথা বিলুপ্ত ঘোষণা করেন, তখন তাদের একে একে ক্ষমতা কমতে থাকে। জমিদারিত্ব চলে যাওয়ার পর এখানকার গরিব কৃষকেরাও তাদের মূল্যায়ন করত না। এছাড়াও সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতার কারণে তারা সবাই সপরিবারে সবকিছু ফেলে 1952 সালে ভারতে চলে যান। এরপর একের পর এক তাদের জায়গা জমি স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দখল করতে থাকে। এমনকি এই বাড়ি থেকে সে সময়কার দামি দামি আসবাবপত্র, ঝাড়বাতি, হাঁড়ি পাতিল সবকিছু চুরি করে নিয়ে যায় এখানকার মানুষেরা। এমনকি চোরেরা এই বাড়ির দরজা জানলা, চৌকাঠ সবকিছু পর্যন্ত খুলে নিয়ে চলে যায়। এরপর ধীরে ধীরে এই বাড়ির জৌলুস কমতে থাকে। দীর্ঘদিনের অবহেলায় ভবনের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হলেও আজও এটি অতীতের গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।